আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকের লাইভে চাঞ্চল্যকর অনেকগুলো সংবাদ আছে। নাম্বার ওয়ান, সিরিয়াতে পারমাণবিক অস্ত্র তৈরির একটি গোপন স্থাপনার খোঁজ পাওয়া গিয়েছে এবং সেটির বিষয়ে নতুন একটি গোপন চুক্তি হয়েছে। সেই চুক্তিও প্রকাশ্যে চলে এসেছে। কি আছে সেই চুক্তিতে, আমরা সেই বিষয়ে তথ্য জানাবো। দুই নাম্বার, সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের প্রধান বাশার আল আসাদের আজকে সিরিয়ার আদালতে মৃত্যুদণ্ডের রায় হয়েছে বাশার আল আসাদের ভাই মাহির আল আসাদের। মৃত্যুদণ্ডের রায় হয়েছে বাশার সরকারের আরেকজন সামরিক কর্মকর্তার। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পর প্রথম কলম্বিয়া এই ঘোষণাটি দিয়েছে। একমাত্র দেশ বা এখন সহ দ্বিতীয় দেশ হিসেবে কলম্বিয়া এই ঘোষণা দিয়েছে। তবে ঘোষণার পরপর কলম্বিয়াতে প্রলয়ঙ্করী এক ভূমিকম্প দেখা গিয়েছে। 7.4 রিক্টার স্কেলের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কলম্বিয়ায় নিহতের সংখ্যা 132+, আহতের সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিল ফিলিস্তিনের পক্ষের লোক, ইসরায়েলের বিরোধী গ্রুপের লোক। কিন্তু সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কলম্বিয়ায় সরকার পরিবর্তন হয়েছে। নতুন সরকার আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। সিরিয়ার কোথায় গোপন পারমাণবিক স্থাপনা ছিল, তার কি বর্তমান অবস্থা, সেই সংবাদে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজ 11ই আগস্ট। তুরস্ক, সিরিয়া, ইরান, মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমরা জানি না কতজন মানুষ সরাসরি আমাদের লাইভ দেখতে পারবেন, আর কাদের বাসায় বিদ্যুৎ নেই তারা পরে দেখবেন। বাংলাদেশ প্রচন্ড রকম বিদ্যুৎ সংকটে ভুগছে। এই তীব্র গরমের মধ্যে লোডশেডিং এমন পর্যায়ে গিয়েছে, কেউ কেউ বলছে যে বাংলাদেশে কারেন্ট যায় না, মাঝে মাঝে কারেন্ট আসে। বর্তমান সরকার বিদ্যুতের এই সংকট সমাধানের জন্য বিভিন্ন এলাকায় বিরোধী দলের বিরুদ্ধে নানা ধরনের রাজনৈতিক কলাকৌশল চাল তৈরি করে মানুষকে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। কিন্তু সরকার খুবই সিনসিয়ার বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য। সেজন্য বসুন্ধরা গ্রুপের হাতে বাংলাদেশের জ্বালানি খাত তুলে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে ইকবাল মাহমুদ টুকু, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলছেন, তেলের পাম্পে ভোগান্তি দেখেই আমদানির দায়িত্ব বেসরকারি খাতকে দেয়া হচ্ছে। অথচ ফেসবুকের সমালোচনা হলো, আমরা টাকার বিনিময়ে একটা কোম্পানিকে তেলের বাজার দিয়ে দিচ্ছি। কত দরদ বাংলাদেশি মানুষের জন্য ইকবাল হাসান টুকুর। টুকুর অতীত সম্পর্কে একটু বলি। টুকু হলো শেখ কামালের জানের জিগার দোস্ত ছিল, এক সময়ের আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ, ভারতের অত্যন্ত প্রিয় পাত্র টুকু। গত 17 বছরে টুকুকে একদিনও কারাগারে কাটাতে হয়নি, কোনো আন্দোলন সংগ্রামে টুকুকে দেখা যায়নি। আওয়ামী লীগের আশ্রয়ে, ভারতের কৃপায় খুবই নিরাপদে ছিল। তবে এই ইকবাল হাসান মাহমুদ টুকুকে একদিনও কারাগারে কাটাতে হয়নি। টুকু বিএনপি করলেও টুকু আগে যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের লবিগুলো খুব ভালো করে মেনটেন করে, ভারতের লবি মেনটেন করে, এবং জ্বালানি খাতে যত মাফিয়া আছে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক আছে। টুকু এবার বাংলাদেশের জনগণকে পেট্রোল পাম্পের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য প্রায় 40,000 কোটি টাকার ব্যবসা তুলে দিচ্ছে বসুন্ধরা গ্রুপের কাছে। টুকু মনে করছে যে বসুন্ধরা গ্রুপকে যদি আমদানি করার সুযোগ দেয়া হয়, তাহলে তারা তেল আমদানি করে বাংলাদেশের জনগণকে একদম কম দামে তেল দিয়ে দিবে। পাম্পে পাম্পে প্রচুর তেল থাকবে, কোনো অভাব থাকবে না। তাহলে টুকু কি বলতে চাচ্ছে বাংলাদেশ সরকারের সেই ক্যাপাসিটি নেই বিদেশ থেকে তেল আমদানি করার? যেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিদেশ থেকে তেল আমদানি করে এত বছর ধরে দেশের মানুষকে জ্বালানি তেলের সার্ভিস দিচ্ছে, 45,000 কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফাকে বসুন্ধরা গ্রুপের হাতে তুলে দিচ্ছে টুকু, বাংলাদেশের মানুষকে জ্বালানি সংকট থেকে বাঁচানোর জন্য। বাংলাদেশের মানুষকে কি এরকম বোধাই মনে করে এই টুকুরা? দেখার বিষয়, এর আগেও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে রাজশাহীর কানসাটে 9 জন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল। জ্বালানি খাতে ব্যাপক ব্যর্থতার অভিযোগ রয়েছে টুকুর বিরুদ্ধে।
বিগত সময়েও ব্যাপক লোডশেডিং ছিল বিএনপির আমলে। আওয়ামী লীগ আমলে নানা কায়দা কানুন করে, দুর্নীতি হোক যাই হোক, বিদ্যুতের সংকট অনেকটাই সমাধান করেছিল আওয়ামী লীগ সরকার। রেন্টাল বিদ্যুতের নামে নিজের দলীয় লোকদেরকে প্রাইভেট ভাবে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছিল, অনেক কাহিনী আছে। কিন্তু বিদ্যুৎ পেয়েছিল বাংলাদেশের মানুষ, এটা অস্বীকার করার কারণ নেই। তাহলে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে কেন বিদ্যুৎ সংকট বাড়ছে? আবার বেসরকারি খাতে টুকুরা যেভাবে বিদ্যুৎ খাতকে ছেড়ে দিতে চাইছে, তাতে কি লোডশেডিং কমবে? মানুষের ভোগান্তি কমবে? তাতে কি মানুষ ন্যায্য মূল্যে বিদ্যুৎ পাবে বলে মনে করেন? কমেন্টে জানাতে পারেন। যাদের এলাকায় বিদ্যুতের সমস্যা কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের মূল নিউজ হলো সিরিয়াতে একটি গোপন পারমাণবিক প্রকল্পের সন্ধান পাওয়া গিয়েছে। এই প্রকল্পের নাম সাইট 99। এটা পৃথিবীর টপ সিক্রেট একটি প্রকল্প, যেই প্রকল্পের কথা সিরিয়ার সরকার বা আশেপাশের সরকারগুলো খুব কম জানে। সেই প্রকল্পটি সম্পর্কে প্রথম সংবাদ আসে 2007 সালে। 2007 সালে সিরিয়াতে একটি গোপন সামরিক অপারেশন পরিচালনা করে ইসরায়েল। সেই অপারেশনটির নাম ছিল অপারেশন আউট অফ দ্য বক্স। অপারেশন আউট অফ দ্য বক্সে সিরিয়ার বিমান বাহিনীর F-15 বিমানগুলো অংশগ্রহণ করে এবং সিরিয়ার দেইর জোর এলাকায় এই পারমাণবিক প্রকল্পে বিমান হামলা করে ইসরায়েল। আপনারা দেখছেন যে দুটি ছবি, এক পাশের ছবিটি সিরিয়ার নিউক্লিয়ার রিয়েক্টর থাকার সম্ভাবনাময় একটি ভবন, আগের ছবি। পরের ছবিটি ধ্বংসপ্রাপ্ত। 2007 সালেই এই প্রকল্পটিকে ইসরায়েল ধ্বংস করে দেয় এবং 2018 সালের দিকে এই এলাকাটির দায়িত্ব নিয়ে নেয় এসডিএফ নামক কুর্দি বাহিনী। কিছুদিন আগে সিরিয়ার সরকারের হাতে সিরিয়ার সব অংশ বা এই অংশগুলো হাতে আসে। কিন্তু এই জায়গায় কোনো পারমাণবিক শক্তি ছিল বা কিছু ছিল সেই বিষয়ে খুব বেশি আলোচনায় আসে না। হঠাৎ করে একটি সংবাদ বিশ্ব মিডিয়ায় দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে ইসরায়েল ভিত্তিক একটি পত্রিকা এক্সিওস নিউজ, তারা একটি রিপোর্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আন্তর্জাতিক আণবিক সংস্থা সিরিয়ার সরকারের সাথে একটি চুক্তি করেছে এই পারমাণবিক স্থাপনাটি পরিদর্শন করার। আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ কে ইরানও এর আগে বারবার তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দিয়েছিল। কিন্তু এই সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ আছে এরা ইরানের গোপন তথ্যগুলো ইসরায়েলের কাছে বা আমেরিকার কাছে বা ইরানের শত্রুদের কাছে হস্তান্তর করে এবং ইরানের সাথে শত্রুতামূলক কাজের কারণে পশ্চিমাদের এই সংস্থাটিকে ইরান আর তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করার অনুমতি দিচ্ছে না। তাহলে সিরিয়া কেন দিচ্ছে বা কেন দিল, কেন এই চুক্তি? প্রথমেই জানাই ইসরায়েল কিভাবে খোঁজ পেল এই পারমাণবিক স্থাপনার। সিরিয়ার বাশার আল আসাদ সরকার কোনো এক সময় পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য। সেজন্য সিরিয়ার বাশার আল আসাদ যোগাযোগ করেছে উত্তর কোরিয়ার সাথে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিরিয়ার কর্মকর্তাদের টেলিফোন ট্রেস করতে যেয়ে একটা টেলিফোনের সিগন্যাল পেয়েছে সিরিয়ার দেইর জোর শহরে মরুভূমির ভেতরে কোনো একটা জায়গা থেকে কথা হচ্ছে। কোথায়? উত্তর কোরিয়ায়। তারা এটা নিয়ে তদন্ত করে এবং তারা রহস্যজনক কিছু স্থাপনা পায় মরুভূমির ভেতরে। এবং ধারণা করে যে এই স্থাপনাগুলোতে পারমাণবিক পারমাণবিক মানে প্রযুক্তির কোনো একটা স্থাপনা চলতে পারে। সে কারণে ইসরায়েল একটা গোপন অপারেশনের পরিকল্পনা নেয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী 2007 সালেই তারা এখানে হামলা করে ধ্বংস করে দিয়েছে এবং সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা আরেক দফা হামলা করে এই প্রকল্পের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়। কিন্তু তারপরও ইসরায়েল নিশ্চিত হতে পারছে না যে এই জায়গার পরমাণু গুলো সবগুলো ধ্বংস হয়েছে কিনা। ইসরায়েল নতুন করে সিরিয়াকে হুমকি দিয়েছে যে তারা এই পারমাণবিক স্থাপনায় আবারও হামলা করবে এবং ইসরায়েলি হামলা ঠেকানোর জন্য সিরিয়ার সরকার
আন্তর্জাতিক আণবিক সংস্থাকে এই জায়গাটি পরিদর্শনের অনুমতি দিয়েছে, যে তোমরা আসো দেখো কি হচ্ছে। তবে ইসরায়েল কেন এখানে হামলা করার ঘোষণা দিল? কারণ ইসরায়েল দেখছে বেশ কিছু রহস্যজনক ট্রাক, পিক এই জায়গায় আসা যাওয়া করছে। ইসরায়েল ধারণা করছে যে সিরিয়ার সরকার কিংবা তুরস্ক এখান থেকে পারমাণবিক বিভিন্ন পার্টিকেল গুলো সরিয়ে নিতে পারে। এটা হতে পারে যে সিরিয়ার সরকার ক্ষমতায় আসার পরই এখান থেকে পারমাণবিক পার্টিকেল গুলো সরিয়ে ফেলার কাজ করছে, দীর্ঘদিন ধরেই কাজ করছে। এটা হতে পারে, আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই যে সিরিয়া কিংবা তুরস্ক একসাথে এখান থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক পার্টিকেল গুলো সরিয়ে ফেলেছে। এখন একটা নাটক করছে, আসো দেখো এখানে কিছু থাকলে কি আছে, আমরা নিজেরাও তো জানি না, এটা গোপন প্রকল্প। এবং এখানে যে পরমাণুগুলো আছে বলে ধারণা করা হচ্ছে সেগুলো এনরিচ ইউরেনিয়াম না, অর্থাৎ সেখান থেকে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব না। তবে এখানে থাকা ইউলু কেক দিয়ে ডার্টি বোম তৈরি করা সম্ভব। হোয়াট ইজ ডার্টি বোম? ডার্টি বোম হলো পরমাণুর যে ধ্বংস হওয়ার পরে যে জিনিসগুলো থাকে সেটা দিয়ে এমন একটা বোম তৈরি করা যায় যেটা অল্প মাত্রার রেডিয়েশন তৈরি করে, অর্থাৎ পারমাণবিক বোমার মতো ক্ষতি করে না, কিন্তু রেডিয়েশন ছড়িয়ে দিতে পারে। এটাকেই বাহানা করে সিরিয়াতে হামলার নতুন উসিলা খুঁজছিল ইসরায়েল। তবে ইসরায়েলকে সেই সুযোগ দেয়নি সিরিয়ার সরকার। সিরিয়ার সরকার আমেরিকার মধ্যস্থতায় আন্তর্জাতিক আণবিক সংস্থাকে বলেছে, আসুন বসুন দেখুন কি আছে, তারপরে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কি করা যায়। এদিকে সিরিয়া ইসরায়েলের হামলা ঠেকাতে নতুন আরেকটি স্ট্র্যাটেজি নিয়েছে, রাশিয়ার সাথে নতুন চুক্তি করেছে। আমরা গত কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে সিরিয়া দীর্ঘ 18 মাস আলোচনা করে রাশিয়ার সাথে চুক্তি করেছে, রাশিয়ার হাতে থাকা ঘাঁটিগুলো সিরিয়ার সরকারকে হস্তান্তর করবে। 3 মাসের মধ্যে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু মাত্র 3 দিনের মধ্যেই সিরিয়া তার ঘাঁটিগুলো ফেরত নিয়ে এসেছে। সিরিয়ার ঘাঁটিগুলো এখন সিরিয়ার নিয়ন্ত্রণে, এবং সিরিয়া অনুমতি দিয়েছে রাশিয়ান ফাইটার জেটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সিরিয়ান পাইলটদেরকে। রাশিয়ার 2টি বিমান আজকে সিরিয়ার কয়েকটি প্রদেশের উপর দিয়ে উড্ডয়ন করে। এর মাধ্যমে সিরিয়া ইসরায়েলি মিলিটারিকে একটা মেসেজ দিচ্ছে যে সিরিয়া প্রয়োজনে রাশিয়া থেকে বিমান বাহিনী সংগ্রহ করতে পারে, রাশিয়ার সাপোর্ট নিতে পারে। সিরিয়ার আকাশে সিরিয়ার অনুমতি ছাড়া অন্য কোনো বিমানকে ঢুকতে দেয়া হবে না। এখন পর্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতেই সিরিয়া তাদের আকাশ রক্ষার চেষ্টা করে যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের কাছে সংবাদ আছে, ইরানের নতুন সরকার অর্থাৎ মুস্তফা খামেনি ইরানের সেনাবাহিনীতে ব্যাপক রদবদল করেছে। ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে মেজর জেনারেল আলী আব্দুল্লাহ কে দায়িত্ব দেওয়া হয়েছে। ইরানের আইআরজিসির প্রধান হিসেবে এখনো দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি, যিনি আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তাকে এখন মেজর জেনারেলে প্রমোশন দেওয়া হয়েছে। ইরানের নৌবাহিনীর নতুন প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে। ইরানের সশস্ত্র বাহিনীকে নতুন করে ঢেলে সাজাচ্ছে ইরান। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বলছে, হরমুজ প্রণালী খুলতে হলে আমাদের সাথে আলোচনায় আসতে হবে, আমাদের 4টি শর্ত পূরণ করতে হবে। হরমুজ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন হরমুজ প্রণালী কখন খুলবে। ডোনাল্ড ট্রাম্প বলছে, হরমুজ প্রণালী তো খোলাই, কিন্তু হরমুজ প্রণালীতে আসলে জাহাজ চলাচল করতে পারছে না। গতকালও হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা করা হয়েছে ওমানের উপকূলে। প্রিয় দর্শক, এর মধ্যে নতুন উত্তেজনা বেড়েছে ইয়েমেনে। ইয়েমেনের মুখা বন্দরে আবারও হামলা চালিয়েছে আনসারুল্লাহ হুতি বাহিনী। বিশেষ করে সৌদি সমর্থিত বাহিনীর বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। আমরা লাইভের শেষ দিকে আবারও বাংলাদেশের সংবাদে ফিরে আসব। আমরা গতকালকে লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান সফর করেছে। 2 দিন রয়ের প্রধান সেনাবাহিনীর মালিকানাধীন
রেডিসন ব্লু হোটেলে জামাই আদরে ছিল, এবং এটা নিয়ে অনেক লুকোচুরি করেছে বিএনপি সরকার, বিএনপি প্রশাসন। রয়ের প্রধান বাংলাদেশে আসছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকার থেকে কিছু জানানো হয়নি। বিভিন্ন মিডিয়ায় যখন সংবাদটি প্রচার হয়ে গিয়েছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার জাহিদ আজকে এই বিষয়ে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন। তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আমন্ত্রণে এসেছে, ডিজিএফ এর প্রধানের সাথে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, রয়ের প্রধানের সাথে নাকি সালাউদ্দিন সাহেবেরও আলোচনা হয়েছে। রয়ের প্রধানের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টারও আলোচনা হয়েছে। সবকিছু মিলিয়ে এখন আর রয়ের প্রধানের আগমনের সংবাদটিকে আড়াল করতে পারছে না বিএনপি সরকার। এখন এটার নানা রকম ব্যাখ্যা দিচ্ছে। এখন বলছে রয়ের সাথে নাকি আলোচনা হয়েছে বাংলাদেশের পলাতক আসামিদেরকে ফেরত কিভাবে আনা যায়, এটা সেটা নিয়ে। কি নিয়ে আলোচনা হয়েছে সেটা তো আর আমরা জানি না, জানার সুযোগও নেই। তারা যেটা বলবে সেটাই শুনতে হবে। কিন্তু ভারত কিংবা যে কোনো দেশের ডিপ্লোম্যাটিক লেভেলে যোগাযোগ হতে পারে। যোগাযোগগুলো সাধারণত হয় রাষ্ট্রদূত লেভেলে, পররাষ্ট্র সচিব লেভেলে, পররাষ্ট্র মন্ত্রী লেভেলে। কিন্তু রয়ের প্রধান নজিরবিহীন ভাবে বাংলাদেশে এসেছে। এর আগে কখনো রয়ের প্রধানের এইরকম বাংলাদেশ সফরের কোনো সংবাদ আমরা আওয়ামী লীগ আমলেও শুনিনি। এবং সেটাকে নিয়ে লুকোচুরি কেন, আবার ধরা পড়ার পরে নানা রকম ব্যাখ্যা কেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। মুখে মুখে যতই ভারত বিরোধিতা করুক, বিএনপি ভারতের পছন্দের লোকদেরকে নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাচ্ছে। সর্বশেষ প্রেসিডেন্ট পদেও ভারতের আস্থাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বসানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ডিজিএফ এর প্রধান হিসেবেও বসানো হয়েছে নয়াদিল্লিতে দায়িত্ব পালন করা একজন সেনা কর্মকর্তাকে। তিনি দায়িত্ব পেয়ে সবার আগে নয়াদিল্লিতে হাজিরা দিয়েছেন, নয়াদিল্লি সফর করেছেন, আবার রয়ের প্রধানকে দেশে দাওয়াত দিয়ে আনছেন। অর্থাৎ বিএনপি সরকার এখন পর্যন্ত ভারতকে আসলে আড়াল থেকে সন্তুষ্ট করছে। মুখে মুখে ভাব নিচ্ছে তারা ভারতে যাবে না, তারা এখনো ভারতে যাবে না, নানা কিছু। বিএনপি সরকারের ভারতের সাথে সম্পর্ককে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় এখনো যায়নি। বাংলাদেশের জনগণ দেখছে বিএনপির সরকার কার ফরেন পলিসি ফলো করছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফরেন পলিসি, বেগম খালেদা জিয়ার ফরেন পলিসি, নাকি নতুন কোন ফরেন পলিসি। আমরা আশা করব বাংলাদেশের জনগণ সজাগ থাকবে। আমরা আবারও শেষ করছি, বিদ্যুৎ সংকট সমাধানে বিএনপির জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু বসুন্ধরা গ্রুপের কাছে জ্বালানি আমদানির যে দায়িত্ব তুলে দিতে চাইছে, সেটাকে কি সঠিক মনে করেন, নাকি সরকারের হাতেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি আমদানির একমাত্র অথরিটি থাকা উচিত? আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ দ্রুত লোডশেডিং থেকে মুক্তি পাক, বাংলাদেশের মানুষ গরমে আরামে থাকুক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।